ক্লাস 12-এর ইতিহাস চ্যাপ্টার 3। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। পাঠশালা বন্দোবস্ত চালু করেন? ওয়ারেন হেস্টিংস। পাঠশালা বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিংস। মীর কাসিম বাংলার রাজধানী স্থানান্তর করেন মুঙ্গেরে। অমৃতসরে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1809 খ্রিস্টাব্দে। পর্তুগিজ নাবিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি পান? ম্যাকাও। মজাফরাকা কয়াকাও। দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয় 1856 খ্রিস্টাব্দে। সিমন শকের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? সিমন তারপরে হচ্ছে ম দমদমকা দন্তুষা কহেশির সিমন শকের সন্ধি হয়েছিল কাদের মধ্যে হয়েছিল? চীন আর জাপানের মধ্যে। ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে 1842 খ্রিস্টাব্দে। ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন লর্ড কর্নওয়ালিস। চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কে সূত্রপাত হয় ক্যান্টনে। পলাশির যুদ্ধ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কবে পাশ হয়? 1778 সালে। পাঠশালা বন্দোবস্ত কবে চালু হয়? 1772 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় মহারাষ্ট্রে। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হলেন এলিজা ইম্পে। এলিজা ইম্পে বাংলার স্বাধীন নবাবী সূচনা করেন মুর্শিদ কুলি খাঁ। ব্রিটিশ ভারতে কোন বিষয়কে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো? আমলাতন্ত্রকে। চীনে আফিম যুদ্ধ হয়েছিল দুটি। টাইপিং কথাটির অর্থ হলো মহাশান্তি। চীনে বক্সার যুদ্ধ ঘটেছিল 1900 সালে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম পিট। ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগালের। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হয় 1724-এ। সর্বশেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাশ হয়? 1853 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কার উদ্যোগে পাশ হয়? পিটের। বিজরাট যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? বিজরাট যুদ্ধ 1759 খ্রিস্টাব্দে ওলন্দাজদের সাথে ইংরেজদের হয়। ইংরেজরা ওলন্দাজদের পরাজিত করে। কবে কাদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়? 1760 খ্রিস্টাব্দে ভারতের ইংরেজ ও ফরাসি কর্তৃপক্ষের মধ্যে হয়। দ্বৈত শাসন বলতে কি বোঝো? 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের পর আইনগত দিক বাংলার নবাবের হাতে থাকলেও শাসন ক্ষমতা চলে যায় কোম্পানির হাতে। তা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। কবে কার দ্বারা দ্বৈত শাসনের অবসান হয়? 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংসের দ্বারা। সলবাইয়ের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1782 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে মারাঠা পেশোয়াদের সলবাইয়ের সন্ধি হয়। স্যার টমাসরাও কবে ভারত আসেন? ব্রিটিশ রাজ প্রথম জেমসের দূত টমাসরাও 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজ দরবারে আসেন। মোগল সাম্রাজ্য থেকে বাণিজ্যিক সুযোগ লাভই ছিল তার উদ্দেশ্য। অবশিল্পায়ন বলতে কি বোঝো? ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজারে প্রভূত পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জেরে বাংলার কুটির শিল্প ধ্বংস হয়। এটাই হলো অবশিল্পায়ন। এদেশে কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়? 1850 খ্রিস্টাব্দে ব্রিটিশ কর্মচারী জর্জ অকল্যান্ড বিদেশিরাই প্রথম পাটকল করে তোলেন। কবে স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি? 1776 সালে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও হেস্টিংসের মধ্যে হয়েছিল পুরন্দরের সন্ধি। কবে হয় বেসিনের সন্ধি? এ দুটি শর্ত লেখো। দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে 1802 সালে হয় বেসিনের সন্ধি। দুটি শর্ত হলো: 1. পেশোয়া অধীনতামূলক মৃত্যুনীতি মেনে নেন। 2. পুনায় ইংরেজ সেনাবাহিনী নিয়োজিত হয়।
এজেন্সি ব্যবস্থা বলতে কি বোঝো? 1753 থেকে 75 খ্রিস্টাব্দে পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনস্থ কর্মচারীদের এজেন্ট বানিয়ে তাদের থেকে পণ্য সামগ্রী কিন্তু এটাই এজেন্সি ব্যবস্থা। ব্রিটিশ ভারতের সম্পদের বহির্গমন কাকে বলা হতো? ব্রিটিশ শাসকরা প্রচুর ভারতীয় সম্পদ শোষণ করে ইংল্যান্ডে নিয়ে যান, এটাই সম্পদের বহির্গমন বলে চিহ্নিত। গ্যারান্টি ব্যবস্থা কি? এদেশে রেলপথ নির্মাণে ইংরেজ কোম্পানিকে প্রলুব্ধ করার জন্য ব্রিটিশ সরকার তাদের নিরীক্ষচ্ছায় জমি বাৎসরিক বিনিয়োগে নির্দিষ্ট সুদ প্রদান ইত্যাদি বিষয়ে আশ্বাস দেয়, এটাই গ্যারান্টি ব্যবস্থা। কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? 1793 22 মার্চ বাংলা, বিহার, উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। ইংরেজরা কার থেকে কবে দেওয়ানি লাভ করে? 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে। দস্তক বলতে কি বোঝো? মুঘল সম্রাট ফারুক শাহ 1717 খ্রিস্টাব্দে কোম্পানিকে বার্ষিক 3000 টাকার বিনিময়ে ভারতে বিনা শুল্কে বাণিজ্য করার যে অধিকার দেন তা দস্তক নামে পরিচিত। কাউতাউ প্রথা কি? কাউতাউ প্রথা হলো কোন বিদেশি চীন সম্রাটের দর্শন পেলে তাকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম জানাতে হতো, এই প্রথাই কাউতাউ নামে পরিচিত। কে কবে কি উদ্দেশ্যে আমিনি কমিশন গঠন করেন? ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে রাজস্ব সম্পর্কিত তথ্যের জন্য 1876 সালে গঠিত হয়। ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়? এশিয়া মহাদেশের আয়তনে এবং জনসংখ্যায় বৃহত্তম একটি মহাদেশ হল এশিয়া। বৃহত্তম একটি রাষ্ট্র এশিয়া মহাদেশের আয়তনে এবং জনসংখ্যা। এশিয়া মহাদেশের বৃহত্তম মহাদেশ, এখানে আয়তনে এবং জনসংখ্যায় বৃহত্তম একটি রাষ্ট্র চীন, যেখানে বাণিজ্যের অন্যতম দিক হলো ক্যান্টন ব্যবস্থা ছিল। ক্যান্টন বাণিজ্য ছিল। ক্যান্টন বাণিজ্যের অন্যতম দিক ছিল। এই ক্যান্টন বাণিজ্য বিখ্যাত ছিল। চীনের বিদেশি বণিকদের জন্য উন্মুক্ত একমাত্র বন্দর ক্যান্টনকে কেন্দ্র করে এক পৃথক বাণিজ্য প্রথা গড়ে উঠেছিল, যা ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত। বৈশিষ্ট্য। ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, দ্রুতধার নীতি। দ্রুতধার নীতি অনুযায়ী বিদেশি বণিকরা চীনা ভাষা ও আরব কায়দা শিখতে পারত না। চীনের ফৌজদারি আইন ও বাণিজ্যিক নিয়ম মেনে চলতে বাধ্য ছিল বিদেশি বণিকরা। এছাড়া কুচিতে যে কোনো মহিলা ও আগ্নেয়াস্ত্রের প্রবেশ নিষিদ্ধ ছিল। 2, মূল শহরে প্রবেশ নিষিদ্ধ। শহরের মূল প্রবেশদ্বারের বাইরে একটি নির্দিষ্ট স্থানে বণিকরা বসবাস করত, তারা শহরে প্রবেশ করতে পারত না। ক্যান্টন বন্দরে বিদেশি বণিকরা স্ত্রী সন্তানদের রাখতে পারত না। কোহং প্রথা। বিদেশি বণিকরা ক্যান্টন বন্দরে স্বাধীনভাবে বা সরাসরি বাণিজ্যে অংশ নিতে পারত না। চীনা সরকার কোহং নামক বণিক সংঘকে ক্যান্টন বন্দরে একচেটিয়া বাণিজ্যিক অধিকার দিয়েছিল। বিদেশি বণিকরা কোহং বণিকদের থেকেই পণ্য কিনতে হতো। বিদেশি বণিকদেরও এই বণিকদের থেকেই পণ্য কিনতে হতো। কোহান বণিকদের দুর্নীতি অন্ত ছিল না। তারা চীনা রাজদরবার, আদালত এবং শুল্ক অধিকর্তাকে উৎকোচ দিত। বাণিজ্যের বেশিরভাগ মুনাফা তারাই আত্মসাৎ করত। ব্যক্তিগত বাণিজ্য। চীনের ক্যান্টন বন্দরে ব্রিটিশ সহ ইউরোপীয়রা নানা ধরনের ব্যক্তিগত বাণিজ্যে জড়িত ছিল। এর জন্য চীনা সরকারের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক গড়তে হতো না। ইংরেজ বণিকদের প্রাধান্য। ক্যান্টন বন্দরে ব্রিটিশ বণিকদের প্রাধান্য ছিল। এর মধ্যে 4 বাণিজ্য ছিল উল্লেখযোগ্য। ক্যান্টন বাণিজ্যের অবসানের কারণ কোনো একটি নির্দিষ্ট কারণে নয়, একাধিক কারণের সমন্বয় ক্যান্টন বাণিজ্য ধীরে ধীরে অবসানের দিকে এগিয়ে যায়। ক্যান্টন ইউরোপীয় দেশগুলির উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিদেশি শক্তিসমূহ সচেষ্ট হয়েছিল। আফিম যুদ্ধ। 19 শতকের প্রথম দিকে চোরাপথে ব্রিটিশ বণিকরা চীনে আফিম পাঠাতে থাকে। আফিম ব্যবসায় কেন্দ্র করে চীন ও ব্রিটেনের মধ্যে শুরু হয় প্রথম আফি যুদ্ধ। চীন ও ব্রিটেনের মধ্যে শুরু হয় প্রথম আফি যুদ্ধ। আফি যুদ্ধ, যা ক্যান্টন বাণিজ্যের অবসানের কারণ। অন্যান্য বন্দর উত্থান। 1942 নানকিং চুক্তির মাধ্যমে সাংহাই, নানকিং বন্দরে বিদেশিদের প্রবেশ উন্মুক্ত হয়, ফলে বিদেশি বাণিজ্য ক্যান্টন একাধিপত্য হারায়। ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। ভারতের ঔপনিবেশিক শাসনকালে 1832 খ্রিস্টাব্দে প্রথম রেলপথ স্থাপনের প্রস্তাব ওঠে, যা শেষ পর্যন্ত 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথ নির্মিত হয়। রেলপথ স্থাপনের উদ্দেশ্য: ডালহৌসি মতে ভারতের দূরবর্তী অঞ্চলে দ্রুত সেনাবাহিনী পাঠানো, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে বাণিজ্য ব্যবস্থার সম্প্রসারণে রেলপথ নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। শিল্প বিপ্লবের ফলে ব্রিটিশ শিল্পপতিরা বিপুল পরিমাণ পুঁজির মালিক হয়ে ওঠে। তারা ভারতে রেলপথ নির্মাণে মূলধন বিনিয়োগ করতে থাকে। কারণ
বিনিয়োগ তাদের কাছে ছিল প্রচুর মুনাফা লাভের মাধ্যম। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের দরুন প্রয়োজনীয় কাঁচামাল ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দ্রুত সরবরাহ করার জন্য প্রয়োজন ছিল রেলপথের ন্যায় উন্নত যোগাযোগ ব্যবস্থা। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত বিপুল পণ্য সামগ্রী বিক্রির জন্য প্রয়োজন ছিল ভারতের মতো বৃহত্তম বাজার। ভারতের অভ্যন্তরে দূর দূরান্তে এই পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন ছিল উন্নত রেল যোগাযোগের। বিশাল ভারতীয় সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক নিয়ন্ত্রণ ও প্রশাসনিক তদারকির জন্য প্রয়োজন ছিল উন্নত পরিবহন ব্যবস্থা। সামরিক উদ্দেশ্য ভারতের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দেখা দিলে দ্রুত সৈন্যবাহিনী পাঠানোর জন্য প্রয়োজন ছিল উন্নত রেল যোগাযোগ। অর্থনৈতিক উদ্দেশ্য শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত দ্রব্য দ্রুত ভারতের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য অন্যতম মাধ্যম ছিল রেলপথ। ভারতের রেলপথ স্থাপনের ফলাফল ভারতীয় উপনিবেশিক অর্থনীতিতে রেলপথ নির্মাণে গভীর সুদূরপ্রসারী প্রভাব ছিল এইরকম। ভারতের রেলপথ বিস্তারের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়, ফলে দেশের বিভিন্ন অংশের মধ্যে প্রশাসনিক ঐক্য গড়ে ওঠে। রেল ব্যবস্থা প্রসারের ফলে ভারতের মানুষ ও পণ্য উভয় পরিবহনের কাজে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পায়। রেলপথের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ বাজারগুলির মধ্যে যোগাযোগ স্থাপিত হয় এবং এক অঞ্চলে পণ্য অন্য অঞ্চলে সহজেই সরবরাহ করা সম্ভব হয়। ভাষা, ধর্ম, গোষ্ঠীগত বিভেদের প্রাচীর ভেঙে দিয়ে রেলপথের প্রসারে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে যোগাযোগ ও মতামতের আদান প্রদান দ্বারা জাতীয় ঐক্য জাতীয়তাবোধ বৃদ্ধি পায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষের অর্থনীতি সুপ্রাচীন কাল থেকে কৃষি নির্ভর। রাষ্ট্রীয় আয়ের সিংহভাগ আদায় হয় ভূমি রাজস্ব থেকে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে কৃষক কুলের স্বার্থ এদেশে চিরকালই অবহেলিত। লর্ড ওয়ারেন হেস্টিংসের শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের ভূমি রাজস্ব ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষার যুগ বলা হয়ে থাকে। পাঠশালা বন্দোবস্ত ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে কোম্পানির আমলে প্রথম, তাই এই ভূমি রাজস্ব ব্যবস্থাকে বলা হয় পাঠশালা বন্দোবস্ত বা ইজারাদারি বন্দোবস্ত। একশালা বন্দোবস্ত, পাঠশালা বন্দোবস্তের বিভিন্ন ত্রুটি দেখা দিলে তার অবসানে ভূমি রাজস্ব বন্দোবস্ত এর প্রবর্তন করেন হেস্টিংস আমিনি কমিশনের সুপারিশ অনুসারে 1977 খ্রিস্টাব্দে। 10 সালের বন্দোবস্ত লর্ড ওয়ারেন হেস্টিংসের পরবর্তীকালে লর্ড ওয়ারেন হেস্টিংসের পরবর্তীকালে লর্ড কর্নওয়ালিস গভর্নর হিসেবে দায়িত্ব নেবার পর কৃষির উন্নতি, প্রজাপীড়ন বন্ধ করার জন্য এবং কোম্পানি বাৎসরিক আয়ের নিশ্চয়তা দান করতে 1789 খ্রিস্টাব্দে বাংলায়, 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যায় 10 বছরের জন্য যে ভূমি রাজস্ব বন্দোবস্ত করেন তা 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। ভূমি রাজস্ব চিরস্থায়ী বন্দোবস্ত। ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে দীর্ঘ পর্যবেক্ষণ এরপর পাকাপাকি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় 1790 খ্রিস্টাব্দে। এই সময় লর্ড কর্নওয়ালিস জমিদারদের সাথে চিরস্থায়ী বন্দোবস্ত নামে এক ভূমি রাজস্ব করেন। এই ভূমি রাজস্ব ব্যবস্থা অনুসারে স্থির হয় জমিদারগণ নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে ভূমি রাজস্ব প্রদান করতে বাধ্য থাকবে, তা না করতে পারলে তাদের জমিদারি সত্ত্ব বাজেয়াপ্ত হবে। চিরস্থায়ী বন্দোবস্ত ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে দীর্ঘ পর্যবেক্ষণের পর পাকাপাকি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় 1790 খ্রিস্টাব্দে। এই সময় লর্ড কর্নওয়ালিস জমিদারদের সাথে চিরস্থায়ী বন্দোবস্ত নামে এক বন্দোবস্ত করেন। এই ভূমি রাজস্ব ব্যবস্থা অনুসারে স্থির হয় জমিদারগণ নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে ভূমি রাজস্ব প্রদান করতে বাধ্য থাকবে, তা না করতে পারলে তাদের জমিদারি সত্ত্ব বাজেয়াপ্ত হবে। রায়তওয়ারি বন্দোবস্ত 1820 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ভারতের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে ভূমি রাজস্ব বন্দোবস্ত প্রবর্তন করেন তা রায়তওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত। এই বন্দোবস্ত 30 থেকে 40 বছর পর্যন্ত স্থায়ী হতো। মহলওয়ারি বন্দোবস্ত 1822 খ্রিস্টাব্দে এনফিন স্টোন ভারতবর্ষের উত্তর ও পশ্চিম সীমান্ত গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে কিছু কিছু গ্রাম নিয়ে একটি মহল বা তারক সৃষ্টি করে ইজারা দেওয়ার যে রীতি প্রচলন ঘটান তা মহলওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত। পলাশী বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলকভাবে আলোচনা করো। পলাশী যুদ্ধের ফলাফল। ঐতিহাসিক ম্যাডিসন বলেছেন পলাশী যুদ্ধের মতো আর কোনো যুদ্ধের ফলাফল এত ব্যাপক ও স্থায়ী হয়নি। পলাশী যুদ্ধে জয়লাভ এর ফলাফল। পলাশী যুদ্ধে জয়লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে।
এই যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাংলার রাজনৈতিক পুতুলে পরিণত হয় বাংলার নবাব, এক্ষেত্রে প্রকৃত নিয়ন্ত্রণে পরিণত হয় কোম্পানি। প্রশাসনিক শূন্যতার পলাশী যুদ্ধে বাংলার নবাবের পরাজয় ভয়াবহ রাজনৈতিক জটিলতার প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। বাংলায় দেখা যায় প্রশাসনিক শূন্যতা, কোম্পানি ইচ্ছা মতো ব্যক্তিকে নবাব পদে বসায়। একচেটিয়া বাণিজ্য, পলাশী যুদ্ধে জিতে কোম্পানি দস্তক বা বিনা শুল্কে বাণিজ্যিক অধিকার প্রয়োগ করে পলাশী যুদ্ধে জিতে কোম্পানি দস্তক বা বিনা শুল্কে বাণিজ্যিক অধিকার প্রয়োগ করে বাংলার বাণিজ্যে একচেটিয়া প্রাধান্য স্থাপন করে। বাংলার পরাধীনতা, পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের ফলে বাংলার পরাধীন হয়ে পড়ে। ইংরেজরা মির্জাফরকে সিংহাসনে বসিয়ে নিজেরা সিংহাসনের পশ্চাৎ শক্তিতে পরিণত হয়। বক্সারের যুদ্ধের ফলাফল। বক্সারের যুদ্ধ হয় 1764 খ্রিস্টাব্দে। জেমস স্টিফেন বলেছেন, ভারতে ব্রিটিশ শক্তির উৎস হিসেবে বক্সারকে গণ্য করা হয়। ফলে বক্সার যুদ্ধের ফলাফল হলো এর ফলাফল ভাগ্য নির্ণায়ক যুদ্ধ। বক্সার যুদ্ধের সাথে ভারত ইতিহাসের ভাগ্য নির্ণায়ক যুদ্ধ, যে কারণে ঐতিহাসিক বিপানচন্দ্র বলেছেন এটি হলো ভারতের ইতিহাসের সর্বাধিক নিষ্পত্তিমূলক নির্ণায়ক। বক্সার যুদ্ধে জয়লাভের পর বাংলায় ব্রিটিশ শক্তির পথ থেকে সব বাধা দূর হয়। বাংলায় কোম্পানি আধিপত্য প্রতিষ্ঠার পথ হলো সহজ। বক্সার যুদ্ধে জয়লাভের পর কোম্পানি উত্তর ভারতে নজর দেয়। অযোধ্যা নবাব কোম্পানি অনুগত হয়। উত্তর ভারতে কোম্পানি আধিপত্য প্রতিষ্ঠা হয়। আর্থিক লুণ্ঠন, বক্সার যুদ্ধে জয়লাভের ফলে বাংলার বাণিজ্য অর্থনীতিতে কোম্পানির একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা হয়। এই সুযোগে শুরু হয় আর্থিক লুণ্ঠন। মীর কাসিমের কাছ থেকে 15 লক্ষ টাকা উপঢৌকন আদায় করা হয়। দেওয়ানি লাভ, বক্সার যুদ্ধের পর বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করে কোম্পানি। এতে রাজনৈতিক অতিথি লাভের পাশাপাশি কোম্পানির আর্থিক লাভ হয়েছিল। মূল্যায়ন, ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে পলাশী যুদ্ধের মাধ্যমে ভারতের মধ্যযুগের অবসান হয় এবং আধুনিক যুগের সূচনা হয়। অবশ্য বক্সার যুদ্ধে জয়লাভের পরই ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হয়। এই প্রসঙ্গে জামশে মুর বলেছেন, বাংলার উপর কোম্পানির শাসন শৃঙ্খলা চূড়ান্তভাবে স্থাপন করেছিল। ভারতের রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল? আধুনিক রেলপথ স্থাপন ভারতবর্ষে কেবলমাত্র যোগাযোগ ব্যবস্থায় যে উন্নতি সাধন করেছিল তা নয়, তৎকালীন ভারতের অর্থনীতিতেও এর সুদূরপ্রসারী ফলাফল লক্ষ্য করা যায়। বিপিন চন্দ্রের মতে, দি কনস্ট্রাকশন অফ রেলওয়ে হ্যাড এ রিভলিউশনারি ইম্প্যাক্ট অন দি লাইফ, কালচার অ্যান্ড ইকোনমি অফ দি ইন্ডিয়ান পিপল। ভারতীয় অর্থনীতিতে রেলপথের সুফল। বিদেশের বাজারে ভারতীয় পণ্যের সাফল্য, রেলপথের জন্য পরিবহন খরচ কম হয়ে যাওয়ায় ভারতে পণ্যগুলি বিদেশের বাজারে সাফল্যের সাথে পরিবহন খরচ কমে যাওয়ায় ভারতের পণ্যগুলি বিদেশের বাজারে সাফল্যের সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হয় ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পায়। রেলপথ স্থাপনের ফলে রপ্তানির পরিমাণ বেড়ে যায়। আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে। ব্রিটেন ভারত অর্থনৈতিক সম্পর্কে বিন্যাস। 1880 খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটেন ভারতের সবচেয়ে বড় ক্রেতা ও বিক্রেতার স্থান। ব্রিটেন ভারতের সবচেয়ে বড় ক্রেতা বিক্রেতার স্থান দখল করে, যা ব্রিটেন ও ভারতের অর্থনৈতিক সম্পর্কের বিন্যাস ঘটায়। নগরকেন্দ্রিক অর্থনীতির ব্যাপকতা। রেলপথ প্রসারের ফলে বন্দর নগরগুলির জনসংখ্যা বৃদ্ধি পায়। নগরের জনসংখ্যা বৃদ্ধি পালে বাজারে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পায়। কর্মসংস্থানের সুযোগ। ভারতের রেলপথের দ্রুত প্রসার কর্ম বিনিয়োগের দ্বার উন্মুক্ত করে। 1865 খ্রিস্টাব্দে রেলে যুক্ত কর্মীর সংখ্যা ছিল 34,000, কিন্তু 1985 খ্রিস্টাব্দে এই সংখ্যা দাঁড়ায় 2,73,000। ভারতীয় অর্থনীতিতে রেলপথের কুফল। জ্ঞান ত্রিপুরা অনুসারে রেল কোম্পানিগুলিকে প্রচুর পরিমাণে ভর্তুকি এবং পুঁজির লগ্নির উপর 5% হারে সুদ দেওয়া হচ্ছিল। ব্যয়বহুল রেলপথ নির্মাণের জন্য ভারতীয় অর্থনীতির উপর যথেষ্ট চাপ পড়ে। এক কথায় বলতে গেলে জ্ঞান ত্রিপুরা দ্বারা ভারতীয় অর্থনীতির এক বিরাট অংশ বিদেশে চলে যায়। রেলপথ চালু হওয়ায় তা যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে পড়ে। ফলে জলপথ ও সড়কপথ অনেকটাই অবহেলিত হয়ে পড়ে। রেলপথ স্থাপনের ফলে ভারতের অর্থনীতিতে গতিশীলতার সঞ্চার হয় এবং তা ভারত শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর ভূমিধসের ব্যবস্থা নিয়ে লর্ড ওয়ারেন হেস্টিংস একাধিক পরীক্ষা শুরু করেন। 1793 খ্রিস্টাব্দে মার্চ মাসে লর্ড কর্নওয়ালিস ভূমিধসের ব্যবস্থা প্রবর্তন করেন। এই ভূমিধস বন্দোবস্তের ফলাফল ছিল সুদূরপ্রসারী।
ওয়ারেন হেসে একাধিক পরীক্ষা নিরীক্ষা শুরু করে। এই পরীক্ষা নিরীক্ষা চূড়ান্ত ফলশ্রুতি ছিল চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে দেয়াল নিলামের পর ভূমিধসের ব্যবস্থা নিয়ে দেয়াল নিলামের পর ভূমিধসের ব্যবস্থা নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়াল নিলামের পর 1765 খ্রিস্টাব্দের পর ভূমিধসের ব্যবস্থা নিয়ে ভূমি রাজস্বের ব্যবস্থা নিয়ে লর্ড ওয়ারেন হেস্টিংস একাধিক পরীক্ষা নিরীক্ষা করেন। এই পরীক্ষা নিরীক্ষার চূড়ান্ত ফলশ্রুতি হল চিরস্থায়ী বন্দোবস্ত। এর ফলাফল কি? চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল হলো চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বার্ষিক আয় সুনির্দিষ্ট হওয়ায় কোম্পানির বাজেট প্রস্তুতিতে তার সহায়ক হয়েছিল। কৃষকদের রাজস্বের পরিমাণ সুনির্দিষ্ট হয়, কৃষকদের সুবিধা হয়েছিল, কারণ তার জেলাদারদের শোষণ ও জমি থেকে ঘন ঘন উৎখাতের আশঙ্কা থেকে মুক্তি পায়। জমিদারদের চিরস্থায়ীভাবে জমির মালিকানায় অধিকার দানের ফলে জমি এবং প্রজাসাধারণের উন্নতি সাধনে প্রেরণা পেয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে দেশে কৃষিযোগ্য আবাদি জমির পরিমাণ বেড়ে যায়, যার ফলে ফসলের উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা জমিদাররা সরকারের প্রতি আনুগত্য জানিয়ে ব্রিটিশ সরকারের স্থায়িত্ব রক্ষার চেষ্টা করে, ফলে ভারতের ব্রিটিশ শাসনের ভিত্তি আরও সুদৃঢ় হয়। কুফল 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের কুফল হলো, যেমন ঐতিহাসিক হোস চিরস্থায়ী বন্দোবস্তকে একটি দুঃখজনক ভুল বলে অভিযোগ করেছেন। চিরস্থায়ী বন্দোবস্তের আগে জমির মালিক ছিল প্রজারা, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা এই মালিকানা থেকে তারা বঞ্চিত হয় এবং কৃষকরা ব্যক্তিগতভাবে জমিদারদের উপর নির্ভরশীল হয়ে পড়ে, ফলে কৃষকদের জীবন হয়ে ওঠে এই চরম দুর্দশাগ্রস্ত। চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত রাজস্বের পরিমাণ নির্ধারণ করার পূর্বে জমি প্রকৃতপক্ষে জরিপ করা হয়নি, ফলে অনেক ক্ষেত্রে সেই সময় পক্ষে খাজনা অধিকারে স্থির হয়েছিল। অনেক জমিদার রাজস্ব আদায়ে ব্যর্থ হয়ে জমি জেরা দেয়, ফলে জেরাদার পাওনাদার প্রভৃতি মধ্য স্বত্বভোগী শ্রেণীর উদ্ভব হয়।